এক গভীর অন্ধকার রাত। জামতলা গ্রামের মাটির ঘরের বারান্দায় ভেদু শুয়ে আছে। শীতল মাটির মেঝেতে পাথরের মতো ক্লান্ত শরীর এলিয়ে আছে। সারাদিনের কঠোর পরিশ্রমে তার শিরায় শিরায় যন্ত্রণা। কাঁধের ঝোলাটা বালিশের পাশে রাখা, সেটাই তার সবচেয়ে প্রিয় সঙ্গী। ভেদু গভীর ঘুমে আচ্ছন্ন। চারপাশে তখন গভীর নীরবতা। চাঁদের আলো তখনও ওঠেনি, কিন্তু দূরের জোনাকিরা অন্ধকারে টুকটুকে আলো দিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে। হঠাৎ ভেদুর ঘুম ভেঙে গেল। সে অনুভব করল তার পায়ের কাছে কেউ বসে, যেন খুব সাবধানে তার পা টিপে দিচ্ছে। আঙুলগুলো খুব নরম, আর পা টিপে দেওয়ার ছন্দটাও বেশ আন্তরিক। ভেদুর ঘুমের ঘোর কেটে গেল। তার বিরক্তিটাও সাথে সাথেই জ্বলে উঠল। এত রাতে আচমকা আমার পা ধরে টানাটানি করছিস? অন্ধকারের মধ্যে রৌদ্র চমকে উঠে পিছন দিকে হাতে ভর দিয়ে পিছিয়ে গেল। তার মুখের ওপর জোনাকির সামান্য আলো এসে পড়ল। রৌদ্রের চোখে গভীর যত্ন, অকৃত্রিম শ্রদ্ধা আর অনুশোচনা, যেন বদমাইশি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া কোনো ছোট্ট শিশু। আপনি সারাদিনে তো হেঁটেছেন, আপনার পায়ের পেশিগুলো খুব শক্ত হয়ে আছে। ভাবলাম আপনার যে কষ্ট হচ্ছিল খুব। কষ্ট হচ্ছিল? কে তোকে বলেছিল কষ্টের হিসাব করতে? হ্যাঁ, কে তোকে বলেছে হিসাব করতে? এই, অজুহাত দিবি না। আমি তোকে দীক্ষা দিইনি, তুই আমার চেলানোস। যা, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়। আমার সেবার দরকার নেই, যা। ভেদুর গলায় স্পষ্ট বিরক্তি আর এক ধরনের নিষেধাজ্ঞা। রৌদ্রের না চাইতেই পিছু নেওয়ার ব্যাপারটা প্রথম দিন থেকেই ভেদুর মনে একটা কাঁটার মতো বিঁধে আছে। নিজের পথ সে একাই পরিষ্কার করে এসেছে সবসময়। শোন রুদ্র, আমি তোকে কখনো ডাকিনি, কখনো চাইনি তোর সঙ্গ। তো কেন তুই আমার পেছনে লেগে আছিস? হ্যাঁ, তোর মতলব কি? তোর উদ্দেশ্য কি? এই, পরিষ্কার করে বল, বল। রৌদ্র কোনো উত্তর দিল না। তার মাথা আরো নিচু হয়ে গেল। ভেদুর অভ্যাস কারোর কাছ থেকে সাহায্য না নেওয়া, কিন্তু রৌদ্রর উপস্থিতি তার স্বভাবে একটা অচেনা আলোড়ন তৈরি করে বরাবর। নানা কারণে রৌদ্রের ব্যাপারে ভেদুর সন্দেহ ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু রৌদ্রকে কি মুখে সে কথা বলা যায়? তাই ভেদু নিজেকে সংযত করল। তবে ভেদুর সন্দেহ কেবল রৌদ্রের উপস্থিতি নিয়েই নয়। তার মাঝে মাঝে মনে হয় রৌদ্র যেন কোনো গভীর গোপন কথা লুকিয়ে রেখেছে। তার চোখের গভীরতা, আচমকা আগ্রহ ঠিক যেন স্বাভাবিক নয়। শুনে রাখ, যদি কখনো বুঝতে পারি তোর উদ্দেশ্য খারাপ আর তুই আমাকে বা এই গ্রামের কাউকে প্রতারণা করছিস, তবে তোকে আমি ছাড়ব না। এখনো বলে দে, তুই কি কিছু লুকোচ্ছিস? রৌদ্র ধীরে ধীরে মাথা তুলল। ভেদুর কঠিন কথাগুলো শুনেও সে কোনো রাগ বা অভিমান কিন্তু দেখালো না। তার চোখ দুটো তখনও নরম, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল এক মৃদু হাসি, এক অচেনা নিশ্চিন্ত হাসি। সেই হাসিতে কোনো চাটুকারিতা নেই, কেবলই গভীর প্রশান্তি। ভেদুর মনটা হঠাৎ কেমন যেন করে উঠল। এই হাসি সে কোথাও দেখেছে যেন, এত আপন, এত পরিচিত, তবুও এত রহস্যময়। বহু বছর আগের স্মৃতির কোনো অস্পষ্ট আভাস যেন তার মনের ভেতরে ঝলক দিয়ে গেল, কোনো হারিয়ে যাওয়া মুখের প্রতিচ্ছবি। কিন্তু কিছুতেই তার মনে পড়ল না কোথায় কোথায় দেখেছে এই হাসি। হ্যাঁ, আমার স্মৃতি কেন প্রতারণা করছে? হ্যাঁ, ছেলেটা কেন হাসছে? হ্যাঁ, এর অর্থ কি? রৌদ্র ভেদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার মাথা নিচু করল। তার চোখে তখন অসীম মায়া। সে নিঃশব্দে হাঁটতে শুরু করল নিজের জায়গার দিকে। অন্ধকারে ভেদুর হৃদয়ে এক তীব্র সংঘাত চলতে লাগল। নিজের বিরক্তি, অচেনা সন্দেহ আর এক অব্যক্ত স্নেহের। এই সন্দেহ কি শুধুই ভ্রম,
নাকি রৌদ্র সত্যিই কোনো গভীর রহস্যের অংশ, যা ভেদুর স্মৃতি এখনো ধরতে পারছে না? কে দেবে এর উত্তর? সময়। জামতলা গ্রাম। শীতের শেষে স্নিগ্ধ সকাল। জামতলা গ্রামে এখন শান্তির ছায়া। পুকুরের পাড়ে গ্রামের মেয়েরা গল্প করে। কৃষকেরা নতুন ফসলের জন্য জমি তৈরি করে। বিডিও ত্রিদিবেশ সান্যালের লেখায় ভেদু গুনিনের নাম এখন শুধু জামতলায় নয়, বহু দূর শহরেও ছড়িয়ে পড়েছে। দূর শহর থেকে অনেকেই এখন ভেদুর কাছে আসে, কেউ আধ্যাত্মিক সমাধানের জন্য, কেউ বা শুধু ভেদুর আশীর্বাদ নেওয়ার জন্য। দেখলে ভেদু, দেখলে নতুন বৌমা শাশুড়ির কাছে গেছে বলে বিডিও স্যার সেই যে শহরের দিকে মন দিয়েছেন। আমাদের কথা তো ভুলেই গেছেন প্রায়। তবে একটা কথা মানতেই হবে, ওনার লেখার জন্যই তোমার বেশ নাম ডাক হয়েছে। কিন্তু কত লোকই না আসে এখন। আসুক না, এত বড় গুণিনের নাম মানুষ চিনবে না? মানুষের তো কম উপকার করেনি আমার গুরুদেব। ভেদু দীর্ঘশ্বাস ফেলে। খ্যাতি কখনো কখনো অহংকার ডেকে আনে, আর সেই অহংকারই বিপদ। সেই দিন যেন ভেদুর কখনো না আসে। আরও কয়েকটা দিন এভাবেই কেটে যায়। সেদিন দুপুরবেলা হঠাৎ ভেদু খবর পেয়ে ছুটল গ্রামের মোড়লের বাড়ি। সামনে গিয়ে দেখে ঘরের সামনে ভিড় জমেছে। একটা অদ্ভুত কোলাহল শোনা যাচ্ছে। ভেদু বাবা, এ কি বিপদ রে! এক তান্ত্রিক এসেছে। সে কোথাও বসছে না, শুধু তোমার নাম ধরে চিৎকার করে চলেছে। তান্ত্রিক কি চায়? আমার সাথে তার কিসের দরকার বলুন তো? ভেদু যখন সবে মোড়লের ঘরের দিকে যাচ্ছিল, তখনই দেখল এক অতিকায় রক্তাম্বর পরা তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে এসেছে। তার কপালে বিশাল সিঁদুরের ফোঁটা, গলায় জবার মালা, চোখে লোভ আর অহংকার ধক করছে। কোথায় সেই গ্রাম্য তুচ্ছগুণিন? কোথায় তোদের ভেদু? আমি এসেছি কালীচরণ, তার নাম ডাক শুনে। আজ আমি প্রমাণ করব তার বিদ্যা তুচ্ছ, তার ক্ষমতা মিথ্যে। কোথায় সে? কোথায় লুকিয়ে আছে? সামনে আয়, সামনে আয় ভেদু। জয় বম তারক বম। আপনি কে? আপনি কে? এই শান্ত গ্রামে এভাবে চিৎকার করছেন কেন? হ্যাঁ, তুই সেই ভেদু গুণিন, বিডিওর কাগজ কলমে যার এত নাম। আমি তোকে দ্বন্দ্বের জন্য আহ্বান করছি। দেখবো তোর বিদ্যা কতটা জোরদার। নাকি এই সবই ওই গ্রাম্য টোটকা আর লোক ঠকানো? গ্রামের মানুষজন আতঙ্কে ফিসফিস করতে থাকে। ভেদু বিশেষ আগ্রহ দেখায় না। সে এই ধরনের লোক দেখানো প্রতিযোগিতায় কখনোই বিশ্বাস করে না। আমি কোনো লড়াইয়ে বিশ্বাস করি না। আমার কাজ শান্তি ফেরানো। আপনি আপনি ফিরে যেতে পারেন। কে? ভয় পেলি নাকি? তোর ওই ভুরু গুণিনের তকমা খসে পড়ছে? তোর মন্ত্রগুলো বুঝি শুধু ওই মশা মারার কাজে লাগে? কালীচরণ যখন ক্রমাগত ভেদুকে অপমান করতে শুরু করে, ভেদুর শান্ত মুখেও তখন বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে যায়। ভেদু শুধু উটকো ঝামেলা এড়াতে নীরব অপমান সহ্য করতে থাকে। এত কথার প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি কোনো মানুষ একা সব জানতে পারে না। আমারও দুর্বলতা আছে, আমারও হার হয়। সুতরাং ঈশ্বরের পৃথিবীতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কোনো বাসনা আমার নেই। আপনি ভুল জায়গায় এসেছেন। তবে এসেছেন যখন আপনি গ্রামের অতিথি। মুরুল মশাই, ওনাকে আজকের দিনটা থাকার একটা ব্যবস্থা করে দিন। কে রে গুণিন? এবার কি বুড়ো মুরলের ক্ষমতার পেছনে লুকোতে চাইছিস নাকি? গর্তের ইঁদুরও তো তোকে দেখে লজ্জা পাবে রে, লজ্জা পাবে। ঠিক তখনই রৌদ্রের চোখে আগুন জ্বলে ওঠে। তার গুরুদেবের অপমান সে আর সহ্য করতে পারে না। সাবধান তান্ত্রিক, আর একটা কথা নয়,
আমার গুরুদেব প্রস্তুত। গুরুদেব চাইলে তোমার মতো যে কোনো তান্ত্রিককে পরাজিত করতে পারেন। তুমি লড়তে চাইলে এসো। আমি জানি আমার গুরুদেব তোমাকে হারিয়ে দেখিয়ে দেবেন যে উনি আসল গুণী। রৌদ্রের এই আকস্মিক ঘোষণা শুনে ভেদু চমকে ওঠে। ভেদু আজ শুধু বিরক্তই হয় না, সে ভীষণ রেগে রৌদ্রের দিকে তাকায়। রুদ্র, এ কি বললি? কেন বলতে গেলি তুই? কিন্তু পরিস্থিতি তখন ভেদুর হাতের বাইরে। গ্রামের সবাই তখন রৌদ্রকে সমর্থন করছে। ঠিক বলেছিস রৌদ্র, আমাদের ভেদু বাবা হারতে পারে না। ভেদু, ভেদু, তোমাকে লড়তেই হবে। জামতলার সম্মান আজ তোমার হাতে। ভেদু, তুমি পিছিয়ে যেও না। এই ধরনের অহংকারী তান্ত্রিককে একটা শিক্ষা দেওয়া দরকার। রৌদ্রের কথাই আমিও একমত। বাবা, বাবা এখনো চুপ থাকবি তুই? তার মানে এত যে নাম কুড়লি, সবটাই বরং তোর গুরু কি তোকে এভাবেই ভয়ে পালিয়ে যেতে শিখিয়েছে নাকি রে? নিজের কারণে নিজের গুরুর অপমান ভেদু মেনে নিতে পারে না। ঠিক আছে, যদি লড়াই চাও তবে তাই হবে। আমি প্রস্তুত। এটাই তো চেয়েছিলাম। কিন্তু শোন গুণীন, দ্বন্দ্ব জামতলায় নয়, লড়তে হবে আমার ডেরায়, আমার নিয়মে, আমার জায়গায়। বেশ, স্থান এবং নিয়ম তোমার মতেই থাকুক। যদি তুই সেই লড়াইয়ে জিতে যাস তবে আমার সম্মান তোর, আর যদি হেরে যাস তবে আমি তোকে সমান সুযোগ দিতে ফিরে আসব এই জামতলা গ্রামে। দেখবো তখন তোর গ্রামের লোক তোকে কিভাবে রক্ষা করে। গ্রামের লোকেরা তখন আতঙ্কে চিৎকার করে ওঠে। তারা ভেদুকে ছাড়তে চায় না। কথা যখন দিয়েছি তখন যেতেই হবে। আমার বিদ্যা, আমার গুরুর আশীর্বাদ আছে আমার সাথে। স্বয়ং ঈশ্বর আমাকে রক্ষা করবে, তোমরা ভরসা রাখো। আসলে ভেদুও জানে এখন পিছিয়ে যাওয়া মানে গ্রামের মানুষের বিশ্বাসে আঘাত হানা। বেশ, প্রস্তুত থাক লড়াইয়ের জন্য। স্থান কালের খবর খুব শিগগিরই পৌঁছে দেব তোর কাছে। কালীচরণ হাসতে হাসতে চলে যায়। তান্ত্রিক চলে যাওয়ার পরেই ভেদু রৌদ্রের ওপর প্রচণ্ড রেগে রৌদ্রকে ধরে একপাশে নিয়ে যায়। এটা কি করলি তুই? আমি কি খেলার পুতুল? একটা অহংকারী তান্ত্রিকের জন্য আমার গুরুর বিদ্যাকে দরদাম করতে ফেলে দিলি। গুরুদেব, আমি আপনার অপমান সহ্য করতে পারছিলাম না। ও আপনাকে বাজে কথা বলছে, অপমান করছিল, তাই আমি। রাগের সিদ্ধান্ত নিতে নেই। তান্ত্রিকের লক্ষ্য ছিল আমাকে খেপিয়ে তোলা, আর তুই সেই কাজটাই করে দিলি। রৌদ্রের কান্না দেখেও আজ ভেদু সহজে নরম হতে চায় না। সে রৌদ্রের ওপরে প্রচণ্ড বিরক্ত আর মারাত্মক ক্ষুব্ধ। ভেদু, আমি তোমার সাথে যাব। আমার কর্তব্য তোমার পাশে থাকা। না ভিডিও স্যার, আপনার সবে বিয়ে হয়েছে, আপনার নতুন জীবন। আমার সাথে বিপদে জড়াবেন না। তাছাড়া আপনার এখানে অনেক কাজ বাকি আছে। ভেদু কিছুতেই গ্রামের কাউকে নিজের সাথে জড়াতে চায় না। বিডিও স্যার, মোড়ল মশাই আর গ্রামের সকলের চিন্তা দেখে ভেদু অবশেষে রাজি হয় রৌদ্রকে নিজের সাথে নিতে। ঠিক আছে, ও আসুক, কিন্তু মনে রাখবে আর একটাও ভুল যেন না হয়। রৌদ্র কাঁদতে কাঁদতেই ভেদুর পা জড়িয়ে ধরে, কিন্তু আজ আর ভেদু সরে যায় না। তার মন এখন অন্যদিকে। ভেদু জানে তাদের এই যাত্রা সহজ হবে না। সেই অন্ধকার তান্ত্রিকের ডেরায় কি অপেক্ষা করছে তা কেবল কালীচরণই জানে। সেই ভয়ঙ্কর ঘটনার পর কদিন নিরুপদ্রবেই কাটল।
কালীচরণের কোনো চিহ্ন নেই, যেন সেই রক্তাম্বর পরা তান্ত্রিক আর তার অহংকারী হাসি জামতলার মানুষজনের স্মৃতি থেকে মুছে গেছে। গ্রামের পথে এখনো আবার সেই স্বাভাবিকতা ফিরে এসেছে। ভেদুগুণিনও অপেক্ষা করে কালীচরণের বার্তার জন্য, কিন্তু কোনো বার্তা আসে না। দেখলেন গুরুদেব, এইসব অহংকারী লোক, এরা শুধু গর্জন করে, কিন্তু কাজ করার সময় এদের আর দেখা যায় না। ভয় পেয়ে পালিয়েছে হয়তো। ভেদু এবারে রেগে রৌদ্রের দিকে তাকায়। গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আপনার অপমান আমি। থাক, যা হওয়ার তা হয়েছে। এখন থেকে নিজের জীবকে শাসন করতে শেখ। আসলে রৌদ্রর কথাগুলোই যেন ভেদু মানতে পারল না। জামতলার সেই স্বাভাবিকতা যেন কোনো ভয়ঙ্কর ঝড়ের আগের নিস্তব্ধতা। ভেদুর আশঙ্কাই সত্যি হল ঠিক 5 দিনের মাথায়। সেদিন সকালের নরম আলো সবে পুকুরের জলে পড়েছে। জামতলা গ্রামের এই পুকুরটা যেন গ্রামের হৃৎপিণ্ড। সেখান থেকেই অনেক ক্ষেতের জল নেওয়া হয়, বাসন মাজা হয়। সেই দিনও সকালে গ্রামের মেয়ে বউরা বাসন মাজতে গিয়েছিল পুকুর ঘাটে। হঠাৎ রমার মা যেন জলের মধ্যে কিছু একটা দেখতে পেল। ও মা গো, এ কি দেখছি? ও কার মাথা? সবাই তখন সেই দিকে তাকায়। পুকুরের স্থির জলের মধ্যে এক ভয়ানক মাথা ভাসছে। ধীরে ধীরে সেটা জলের উপরে উঠে আসে। মুখটা কুৎসিত, কোনো এক মেয়ের মুখ। গায়ের রং শ্যাওলা, পচনের কারণে সবুজ কালো হয়ে গেছে সেটা। চোখের কোটরে ফাঁকা কালো দুটো গর্ত। সবচেয়ে ভয়ঙ্কর, তার মাথা ভর্তি কালো চুল। চুলগুলো জলের মধ্যে শ্যাওলার মতো ছড়িয়ে আছে, যেন পুকুরের জলের সঙ্গে একেবারে মিশে গেছে। মাথাটা জলে কখনো ভাসে, কখনো বা ডুবে যায়। চুলগুলো কখনো জলের স্রোতে দুলতে থাকে। ভয়ে মেয়ে বউরা বাসনপত্র ফেলে চিৎকার করতে করতে পালিয়ে আসে। পেদনি, এ নিশ্চয় জল পেদনি। ও মা গো, দেখো দেখো, ওর চুলগুলো যেন যেন জলের সাপ। ও বাবা গো। সারা দিন ধরে এই ভয়ঙ্কর বিভীষিকা চলতে থাকে। কখনো সেই মাথা জলের উপরে উঠে আসে, কখনো বা চুলগুলো জলের নিচে নেমে যায়, কিন্তু কাউকে সে কিচ্ছু বলে না, যেন শুধু ভয় দেখানোই উদ্দেশ্য। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সকলেই একজনের নাম স্মরণ করে, ভেদুগুণী। কিন্তু ভাগ্য বিমুখ। ভেদুকে খবর দাও, ও ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। কিন্তু ভেদু তো কালকেই পাশের গ্রামে কীর্তনের অনুষ্ঠানে গেল, ফিরবে পরশু। এই খবর শুনে গ্রামের মানুষজন হতাশ হয়ে পড়ে। তারা অপেক্ষা করতে লাগলো ভেদুর ফিরে আসার। 2 দিন কিভাবে কাটবে? পুকুর ধারে তো কেউ যেতে পারছে না। তা কেন? শুনলাম তো কিছুই করছে না। 2 দিন কাটিয়ে দিতে পারবে না বাবারা? সেই মতোই সব স্থির হলো, কিন্তু সেই জল পেতনির তর সইল না। সে যেন ভেদুর অনুপস্থিতির সুযোগ নিতে চাইছে। তাই পরদিন সকাল থেকেই সেই ভয়ঙ্কর কুৎসিত মাথা, শ্যাওলা আর মাটির আবরণে ঢাকা সেই জল পেতনি আস্তে আস্তে পুকুরের ধারের দিকে উঠে আসতে শুরু করে। তার মাথা ভর্তি চুলগুলো জলের সাথে ভিজে লেগে আছে, যেন জ্যান্ত সাপ। গ্রামের সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে গেল এক নতুন আতঙ্কে। গ্রামের মানুষজন ভয় কাঁপতে কাঁপতে তাও পরদিন সকালের জন্য অপেক্ষা করতে লাগল। তারা ভেবেছিল এই 2 দিন কোনো মতে কাটিয়ে দেবে, কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষজন অবিশ্বাস্য এক দৃশ্য দেখল। রায়বাড়ির ছোট বউ তখন ছিল রান্নাঘরে, কিন্তু হঠাৎই সন্ধ্যের আলো যেই গ্রামের উপরে নেমে এলো, সে ভূতে পাওয়ার মতো হেঁটে যেতে শুরু করলো বাড়ি ছেড়ে। তার চোখে কোনো স্বাভাবিক দৃষ্টি নেই, মুখটা শূন্য, যেন অন্য কোনো শক্তি তাকে পরিচালিত করছে। মাঝপথে কেউ তাকে দেখে অবাক হয়। ওরে বাবা, রায়গিন্নি ছোট বউ, কোথায় যাচ্ছি? এভাবে হাঁটছি?
গ্রামের লোক পথে তাকে দেখে অবাক হয়ে যায়। অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু সে কারোর প্রশ্নের উত্তর দেয় না। তার হাঁটার গতি ধীর কিন্তু অটল, অনেকটা যেন ঘোরের মধ্যে চলে যাওয়ার মতো। সবাই অবাক, কিন্তু কেউ সেভাবে কিছুই আঁচ করেনি। প্রথম সন্দেহ হলো তখন যখন সবাই দেখল সে সোজা পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কি করছে? ওকে ধরো, জল পেতনি ওকে টেনে নিয়ে যাচ্ছে যে, ওকে ধরো গো। কিন্তু জলপেতনির অলৌকিক শক্তি তখন গ্রামের ওপরে প্রভাব ফেলছে। কেউ সাহস করে এগিয়ে যেতে পারল না। রায়বাড়ির ছোট বউ সোজাসুজি পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যেই সেই কুৎসিত নারী মূর্তি, সেই জলপেতনি জলের নিচ থেকে উঠে এলো। সঙ্গে সঙ্গে মেয়েটার চুলের গোছা ধরে টেনে ধরল সেই পেতনি। কোমল তরুণী শরীর জলের মধ্যে ছটফট করতে শুরু করলো। পেতনি দ্রুত ওর গলা এক হাতে কনুইয়ের মধ্যে চেপে ধরে চিৎকার করে উঠল, গ্রামে তখন আর্তনাদ। প্রাণ ভয়ে লোকজন ছুটল পাশের গ্রামে ভেদুকে ডেকে আনতে। ঘণ্টাখানেক পর যখন ভেদু দৌড়ে এসে পুকুর ঘাটে পৌঁছালো, তার চোখে রাগ আর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ভেদু এসেই দেখে এই কাণ্ড। জলপেতনি তখন পুকুরের মাঝখানে ছোট বউকে ধরে হাসছে। সে যেন ভেদুকে দেখে একটা বিজয়ীর হাসি হাসতে লাগলো। ছেড়ে দে বৌমাকে, জলদি ছেড়ে দে, তোর সাহস কি করে হয়? পেতনি কোনো উত্তর দিল না। সে হাসল, হাত দিয়ে পেঁচিয়ে বউটার চুল আর একটু চেপে ধরল। ওর চুলগুলো পেঁচিয়ে ধরল রায়বাড়ির ছোট বউয়ের সর্বাঙ্গ। পেতনি মেয়েটার মাথাটা চেপে উল্টো দিকে ঘাটটাকে ঘুরিয়ে দিতে যাবে, ভেদু মুহূর্তের মধ্যে বুঝতে পারল আর দেরি করা যাবে না। ভেদু সময় নষ্ট না করে ঝোলা থেকে ধুলো পোড়া ছুঁড়ে মারল ওই পেতনির দিকে। ধুলো পোড়া পেতনির কপাল স্পর্শ করতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে পেতনি বউকে ছেড়ে দেয়। মেয়েটা ভয় পেয়ে এবার অচৈতন্য হয়ে জলে ডুবে যায়। রুদ্র, ভিডিও স্যার, বৌমাকে বাঁচান। বিডিও স্যার আর রৌদ্র এক মুহূর্তও দেরি করল না। দ্রুত জলে ঝাঁপ দিল মেয়েটাকে তুলে আনতে। আর তার সাথে জলে ঝাঁপিয়ে পড়ল ভেদু নিজে। ভেদু সোজা গিয়ে চেপে ধরল পেতনির চুলের মুঠি। ভেদুর হাতের ছোঁয়ায় আগুন ধরে গেল পেতনির চুলে। সেই কালো শ্যাওলা মাখা চুল দাও দাও করে জ্বলে উঠল। পেতনি তখন আর্তনাদ করতে লাগলো। তার মুখ থেকে অসহ্য যন্ত্রণার চিৎকার বেরিয়ে আসতে লাগলো। তোর এই পাপ থেকে আমি তোকে মুক্তি দিলাম। জলপেতনি জলে ডুবে গেল। জলের ওপর সেই রহস্যময় তন্ত্রের আগুন নিভে এলো ধীরে ধীরে। ঠিক তখনই শোনা গেল এক অদৃশ্য হাসির শব্দ। সেই ভয়ঙ্কর অহংকারী কালীচরণ তান্ত্রিকের গলা। কিরে, এটুকুতেই ঘাবড়ে গেলি গুনিন? বেশ 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 বেশ, আগামী শনিবার দেখা হবে মণিকর্ণিকার ঘাটে। সময় মতো চলে আসিস। সাধারণ ঘরের এক বউয়ের ওপর তান্ত্রিকের অকারণ এমন জুলুম দেখে ভেদুর চোখ জ্বলে উঠল। ভেদুর সামনে তখন আর কোনো দ্বিধা রইল না। এই লড়াইটা লড়তেই হবে। বিডিও সান্যাল ও রৌদ্র তখন অচৈতন্য বৌমাকে তুলে আনছে। গ্রামের মানুষজন ভেদুকে ধন্যবাদ জানাতে লাগলো, কিন্তু ভেদুর তখন সেদিকে মন নেই। না ভিডিও স্যার, আর এক মুহূর্তও নয়। এই কালীচরণ মানুষের ভয়কে ব্যবহার করছে। ওর অহংকার ভেঙে দিতেই হবে। আপনি টিকিটের ব্যবস্থা করে দিন। আমি বারাণসীর পথে যাবই। আমি বুঝতে পারছি ভেদু,
কিন্তু মণিকর্ণিকার ঘাট সে তো শুনেছি এক ভয়ঙ্কর জায়গা। একবার ভেবে দেখো। আমি প্রস্তুত। সকলে চিন্তিত। কেউই ভেদু আর রৌদ্রকে একা ছাড়তে রাজি নয়, কিন্তু ভেদু কারুর কথাই শুনল না। অগত্যা বিডিও স্যার দ্রুত ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে শুরু করলেন। বৃহস্পতিবারে কোনো টিকিটই পাওয়া গেল না। শেষে হাওড়া থেকে মঙ্গলবারের হিমগিরি এক্সপ্রেসের দুটো টিকিট পাওয়া গেল বারাণসীর জন্য। তোমাকে একা ছাড়তে হচ্ছে, কিন্তু যে কোনো সমস্যায় আমাকে খবর দিতে ভুলবে না। বারাণসীতে আমার বাবার এক বন্ধু পুরোহিত বিশ্বনাথ আচার্য স্টেশনে থাকবেন, তিনিই তোমাদের নিয়ে যাবেন। রাতেই ভেদু আর রৌদ্র হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। গ্রামের লোকজনের তখন মন খারাপ। তারা ভেদুর বিপদ নিয়ে চিন্তিত। ভেদু, ভেদু তুমি সাবধানে থেকো। বাবা তারকনাথ যেন তোমাদের রক্ষা করে। আমাদের ভরসা আছে তোমার উপরে। শুধু তুমি সুস্থ হয়ে ফিরে এসো, ব্যাস। জয় বম তারক বম। আশীর্বাদ করুন, আমি ঠিক ফিরবই। আপনারা শান্ত থাকুন, বাবার আশীর্বাদে সব ভালোই হবে। হিমগিরি এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণীর কামরায় ভেদু তখন শান্তভাবে বসে আছে। রৌদ্র শীতে কাঁপতে শুরু করেছে। অগত্যা চাদরটা আরেকটু চেপে ধরে জানালা দিয়ে দ্রুত গতির পৃথিবী দেখতে দেখতে হাই তুলতে লাগলো সে। তারপর দূরের আকাশে চোখ রেখে কিসব যেন ভাবতে লাগলো। গুরুদেব, আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। আমার একটু রাগের জন্য আপনি এত বড় বিপদের মধ্যে যাচ্ছেন। আপনার আমার ওপর খুব রাগ হয়, তাই না? শোন রুদ্র, যা হওয়ার তা হয়েছে, এখন শান্ত থাক, ঘুমা। এই যাত্রা খুব একটা সহজ হবে না। আমার নির্দেশ ছাড়া কোনো কিছু করতে যাবি না, বুঝলি? রৌদ্র একটু হাসল। না গুরুদেব, আমি আর কিছুই করব না। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু আপনার পা টিপে দিই। ভেদু একটু বিরক্ত হয়েই উত্তর দিল, এসবের কোনো দরকার নেই, তুই ঘুমা, তুই ঘুমা। কিন্তু রৌদ্র কি শোনবার পাত্র? সে ঠিকই বসে পড়ল ভেদুর পায়ের কাছে। তারপর সেটা কোলে তুলে টিপতে শুরু করল। ভেদু প্রথম প্রথম কিছু বলার চেষ্টা করলেও রাতে ট্রেনের মধ্যে ঝামেলা না বাড়ানোর জন্য অবশেষে চুপ করে যেতে বাধ্য হলো। জয় বম তারক বম। ট্রেন তখন নিজের ছন্দে এগিয়ে চলেছে। ঝমঝম শব্দে কামরার যাত্রীরা নিদ্রায় আচ্ছন্ন। ভেদু মাথায় গুরুর আশীর্বাদ স্মরণ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। কাঁধে কেবল তার ঝোলা। ওর মধ্যেই যে তার রুদ্রাক্ষের মালা আর গুরুদেবের দেওয়া পবিত্র ধুলো আছে, আর বাকি তরঙ্গ রইল মাথার নিচে। শক্ত টিনের বাক্সে মাথা রেখে ভেদু নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েই পড়ল। সারা রাত ভেদুর সেই গভীর ঘুম আর ভাঙল না, যেন তার জ্ঞান হারিয়ে গেল। পরদিন ভেদুর ঘুম ভাঙল। তখন দিনের আলো ফুটে গেছে। মাথাটা ভারী, শরীর ক্লান্ত। সে ধর্মর করে উঠে বসল। রুদ্র, রুদ্র কোথায়? রৌদ্র পাশে নেই। ভেদু চারপাশে তাকালো। দেখল আসানসোল স্টেশনের একটা বেঞ্চে শুয়েছিল সে। আশেপাশে ক্লান্ত যাত্রীর ভিড়। স্টেশনের চারপাশ অত্যন্ত নোংরা আর ক্লান্তিকর। এ কি আসানসোল? এই স্টেশন তো কখন বেরিয়ে যাওয়ার কথা। আমরা তো বারাণসীর দিকে যাচ্ছিলাম, আমি এখানে কেন? ভেদুর মাথা ঘুরতে থাকে। সে হতভম্ব। ভেদু দ্রুত নিজের চারপাশ হাতড়ে দেখল তার ঝোলাটা বাদে আর কোনো জিনিসপত্র সাথে নেই। কিচ্ছু নেই, টাকাও নেই। জামতলার ভেদু গুনিন এখন এই অচেনা আসানসোল স্টেশনের মাঝে সম্পূর্ণ রিক্ত। শুধু পরনের ময়লা জামা ছাড়া আর কিছুই তার সাথে নেই। এ নিশ্চয়ই কালীচরণের কাজ, কিন্তু এ কেমন মায়া, কেমন মরণ ঘুম। আর রুদ্র বা কোথায় গেল? এখন এখন কি করব আমি? ভেদু কিছুক্ষণ সেখানেই থম মেরে বসে রইল।
তারপর কি মনে করে উদ্ভ্রান্তের মতো স্টেশন মাস্টারের অফিসের দিকে ছুটল। তখন তার ঘামে ভেজা, চিন্তায় কালো হয়ে যাওয়া উস্কো খুস্কো চেহারা আর নোংরা পোশাক দেখলে যে কোনো মানুষই তাচ্ছিল্য করবে। স্যার, একটা একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। আমি হিমগিরি এক্সপ্রেসে বারাণসী যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি আসানসোলে আমার জিনিসপত্র সব চুরি গেছে। আমার সঙ্গীও সাথে নেই। দয়া করে সাহায্য করুন স্যার। অদ্ভুত কাণ্ড! দেখুন, প্রতিদিন এখানে কত ধরনের লোক ঘোরে। এসব গল্প আমাকে শোনাবেন না। জিনিস চুরি হয়েছে বুঝলাম, কিন্তু ঘুমের মধ্যে কেউ আপনাকে কোলে করে ট্রেন থেকে নামিয়ে দিল আর আপনি টের পেলেন না? ট্রেন শুদ্ধ কেউ দেখলো না? আমাকে কি বোকা হাদা পেয়েছেন? ভোরবেলা যত সব পাগলের কারবার। ও না স্যার, আমি মিথ্যে বলছি না। আমি ভেদু গুণী জামতলা গ্রাম থেকে আসছি। ওখানকার বিডিও ত্রিদিবের সান্যাল আমার বিশেষ পরিচিত। স্টেশন মাস্টার অন্য কর্মীদের দিকে তাকিয়ে হাসে। গুনিন? দেখেছেন কাণ্ড শ্যামলবাবু? ময়লা জামা পরা গুনিন। এখানকার পাগলদের ভীষণ হাইফাই ব্যাপার। ভেদু অপমানে মাথা নিচু করে নেয়। স্যার, অন্তত একটা ফোন করতে দিন। আমি বিডিও স্যারকে ফোন করব। উনি সব জানেন। উনি আমার যাত্রা ঠিক করে দিয়েছিলেন। স্টেশন মাস্টার শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও ফোন করার একটা ব্যবস্থা করে দেন। ভেদু কাঁপা হাতে বিডিও সান্যালের নম্বরে ডায়াল করেন। ভেদুর আশা ছিল ত্রিদিবের সব বললেই পরিস্থিতি শান্ত হবে। স্যার, আমি ভেদু বলছি। আমি এখন আসানসোলে। কি করে যে কি হলো, এখানে কি করে এলাম কিছুই জানি না। তবে আমার জিনিসপত্র সব হারিয়ে গেছে। রৌদ্র কোথায় জানি না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন বিডিও স্যার। এসব নিশ্চয়ই এই কালীচরণের ষড়যন্ত্র। কে বলছেন? ভেদু? আমি ঠিক চিনতে পারলাম না। কে ভেদু? আর আসানসোল থেকে কি চান? আমার কোনো বন্ধু আসানসোলে আটকে নেই। স্যার, আমি ভেদু, জামতলার ভেদু গুলিন। দেখুন, আমার সময় নেই। ফালতু ফোন করে বিরক্ত করবেন না। আমি কিন্তু এবার পুলিশে খবর দিতে বাধ্য হব। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ভেদু স্তম্ভিত। বিডিও স্যার তাকে চিনতে পারলেন না। এ কি ভয়ঙ্কর মন্ত্রের প্রভাব! স্মৃতিভ্রংশ! এই বেরিয়ে যান, দূর হন, মিথ্যাবাদী পাগল! রামু, এই পাগলকে এক্ষুনি স্টেশন থেকে তাড়িয়ে দাও। এই মুহূর্তে বের হয়ে যান। ভেদু আর কোনো কথা বলল না। চরম অসম্মান নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। রিক্ত, নিরুপায়, একাকী। কালীচরণের জাল বড়ই ভয়ঙ্কর। এক রাতেই সে তার পরিচিতি, তার সঙ্গী, তার অস্তিত্ব সবটাই কেড়ে নিয়েছে। ভেদুর অবস্থা তখন অদ্ভুত। তার নিজের পরিচিতি তখন তার কাছেই অবাস্তব লাগতে শুরু করেছে। বিডিও সান্যাল তাকে চিনতে পারল না। এর অর্থ কালীচরণের মায়াজাল বহু দূর ছড়িয়ে পড়েছে। এ কেবল টাকা বা জিনিস চুরি নয়, এ ভেদুকে মানসিকভাবে একাকী করে দেওয়ার ষড়যন্ত্র। ভেদু কেবল তার কাঁধের ঝোলাটা চেপে ধরল। এই ঝোলাটাই তার শেষ ভরসা। তার রুদ্রাক্ষ আর গুরুদেবের পবিত্র ধুলো এতে সুরক্ষিত আছে। রুদ্র কোথায়? সে কি কালীচরণে ফাঁদে পড়েছে? এ মায়া এ বড় ভয়ঙ্কর। না, আমাকে শান্ত হতে হবে। গুরুদেবের মন্ত্র স্মরণ করতে হবে। ভেদু স্টেশনের বাইরে এসে রাস্তার পাশে একটা বিশাল বটগাছের ছায়ায় বসল। তখন দিনের আলোর তেজ বেড়েছে। তার মাথা একেবারে ঘেঁটে গেছে। সে হতবুদ্ধি। চোখ বুঝে গুরুদেবের মন্ত্র স্মরণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগল। ভেদু যখন গভীর ধ্যানে নিমজ্জিত, ঠিক সেই সময় এক সাঁওতাল মেয়ে এসে দাঁড়ালো সেখানে। মেয়েটার পরনে একটা ময়লা শাড়ি, মুখে অসহায়তার ছাপ, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিকভাবে শান্ত। সে যেন এই স্টেশনের কোলাহলের থেকেও অনেক দূরের কেউ। মেয়েটা ভেদুর পাশে একটু সামান্য সরে বসল। তার আচরণ স্বাভাবিক, যেন পথের ক্লান্তি নিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে। কে তুমি মা? এত শান্ত কেন?
তোমার চোখে এত শূন্যতা কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু মৃদু হাসল, কিন্তু সেই হাসি ছিল ভীষণ কুৎসিত এবং পরিত্যক্ত। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল কারো দ্বারা পরিচালিত হওয়ার যন্ত্রণা। হঠাৎ মেয়েটার গলা থেকে সেই তান্ত্রিকের কর্কশ বিকৃত গলার আওয়াজ বেরিয়ে এলো, যেন পেটের ভেতর থেকে কেউ কথা বলছে। কি রে গুলিন, কেমন লাগছে? সবাই তোকে ভুলে গেছে, তুই আর কেউ না, কিচ্ছু না, কেউ চেনে না তোকে। কষ্ট হচ্ছে না? কিন্তু তোর রৌদ্র কোথায় গেল বলতে পারিস? ভেদুর হৃদয় চমকে উঠল। রৌদ্রের নাম শুনতেই তার মধ্যে সেই পুরনো রাগ আর উদ্বেগ জ্বলে উঠল। কালীচরণ, এমন কাপুরুষের মতো লুকিয়ে আছিস কেন তুই? সাহস থাকলে সামনে আয়। এই নির্দোষ মেয়েটাকে ছাড়। তুই ওকে বশ করেছিস। আহা আহা, নির্দেশ! আমি কাউকে বশ করিনি। এই মেয়েটা নিজের ইচ্ছেতেই আমার কাজ করছে। এর শরীরে এখন আমার শক্তি। তুই হার মেনে ফিরে যা গুলিন, না হলে এবার তোর মৃত্যু নিশ্চিত। কথাগুলো শোনা মাত্রই ভেদু নিজের ক্রোধ আর সামলাতে পারল না। সে নিজের কাঁধের ঝোলাটা দ্রুত নামিয়ে নেয়। হঠাৎ মেয়েটার চোখে একটা আলো ঝলসে উঠল। সে আর সামান্য শান্ত সাঁওতাল মেয়ের মতো নয়, সে তখন যেন কালীচরণের বশীকৃত প্রীতিনীতে পরিণত হয়েছে। সে প্রচণ্ড গতিতে ভেদুর ওপর ঝাঁপিয়ে পড়ল। তার নখগুলো যেন ভেদুর শরীর ছিঁড়ে ফেলতে চাইছে, কিন্তু ভেদুর ওপর তার গুরুর আশীর্বাদ অক্ষুণ্ণ। ভেদুর শরীর পবিত্রতার শক্তিতে আবৃত। কোনো প্রেত কোনো দিন তাকে সরাসরি ছুঁতে পারেনি, আর পারবেও না। মেয়েটা তাই এবার ভেদুর হাত স্পর্শ করা মাত্রই প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। ভেদুর পবিত্র শরীরের ছোঁয়ায় তার দেহে তখন আগুন জ্বলে উঠেছে। জয় বম তারক বম। যন্ত্রণার মুক্তি, এই পাপ থেকে মুক্তি দে এই মেয়েকে। জয় মা, জয় মা। দেখ কালীচরণ, তোর এই কালো বিদ্যা খাটবে না। খুব তাড়াতাড়ি তোর অহংকার ভেঙে গুড়িয়ে যাবে। তৈরি থাক। সেই অলৌকিক আগুনে ধীরে ধীরে মেয়েটার শরীরটা ধোঁয়ায় মুছে যেতে শুরু করল। তার পোড়া মাংসের কটু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। সেই আগুনের ঝলক আর পোড়া গন্ধের মধ্যেই মেয়েটির আত্মা যেন মুক্তি পায়। সে শেষবারের মতো শান্ত চোখে ভেদুর দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা। কিন্তু আগুন আর ধোঁয়া দেখে স্টেশন চত্বরের লোকজন সেদিকে ছুটে আসে। তারা এসে সেরকম কিছুই দেখতে পায় না। মেয়েটার পোড়া শরীর দেখে তারা চমকে যায়। ভেদু কিছু বোঝে না। পরপর ঘটনার ঘন ঘটায় তখন সে হতবাক, চুপ করে বসে থাকেও। মেয়েটার মুক্তির জন্য প্রার্থনা করতে থাকে। সে খেয়াল করে না কিছু লোক দ্রুত সরে গেছে ওই জায়গা থেকে। বাকি যারা আছে তারা আর চোখে নজর রাখছে ওর ওপরে। কিছুক্ষণ পরেই একদল পুলিশ এসে সেখানে পৌঁছায়। তারা দেখে একটা মেয়ের পোড়া দেহ পড়ে আছে মাটিতে, আর তার পাশেই উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে ময়লা জামা পরা একজন লোক, যার হাতে রক্তের দাগ। এই, কে তুমি? কি করছো? খুন করেছো? হাত তোলো, হাত তোলো। পুলিশ ভেদুকে গ্রেফতার করে নিয়ে যায়, কারণ তার গায়ে সেই পুড়ে যাওয়া মেয়েটির দেহের কিছুটা রক্ত লেগেছিল। এটা তোর কাজ। আর একটু আগেই বাজারের এক মুদি দোকানের মাথায় ইঁট মেরে পালিয়েছিলি না তুই? আমরা তোকেই খুঁজছিলাম। ভব ঘুরে পাগল কোথাকার, পেয়েছি তোকে। আমি পাগল নই স্যার, আমি ভেদু গুণী। এসব ষড়যন্ত্র কালীচরণ তান্ত্রিকের কাজ। সে আমার সব জিনিস নিয়ে গেছে। চুপ, একদম চুপ কর। গুনিন, কোনো কিচ্ছু না তুই, সব ভণ্ড। যত সে আনা পাগল। খুন করে আবার গলাবাজি করছিস? চল চল গারদে চল, ওখানে আজকে তোকে ঠিক ঠান্ডা করছি আমি। পুলিশ ভেদুকে গারদে ভরে দেয়।
ভেদু তখন সম্পূর্ণ বিপর্যস্ত। সে বুঝতে পারল এই সব কালীচরণের ষড়যন্ত্র। তাকে মানসিকভাবে দুর্বল করার পর শারীরিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে। ভেদু সেলের মধ্যেই ধ্যানে বসার আপ্রাণ চেষ্টা করে। তার মন তখন অস্থির। রৌদ্রের চিন্তা আর আগামী দিনের বিপদ তাকে যেন শান্ত হতে দেয় না একেবারে। ভেদুর যাত্রা তো এখনো শুরুই হয়নি। মন স্থির রাখ বেদু। এই অন্ধকার তোর মনের অন্ধকার যেন না হয়। পুরো মন্ত্র মনে রাখ, জপ কর, মুক্তি আসবেই। ভেদু তখন গারদের অন্ধকারের মধ্যে বন্দী। ময়লা জামা আর রক্তের দাগ তাকে প্রায় প্রমাণহীন করে দিয়েছে। দিনের আলোয় ধ্যানে বসার চেষ্টা করেও, কিন্তু বাইরে থেকে পুলিশের রূঢ় স্বর আর সেলের ক্লান্তিকর পরিবেশ তাকে শান্ত হতে দেয় না। সেলের ভেতরে ভেদুর সহবন্দীরা ক্ষুদ্র চোর আর ভবঘুরে। তারা ভেদুকে পাগল ভেবে ঠাট্টা করতে থাকে। কিরে গুনিন, খুন করে পাগল সেজেছিস? ভেদু এই মুহূর্তে কোনো উত্তর দেয় না। সে শুধু নিজেকে গুটিয়ে নিয়ে তার কাঁধের ঝোলাটা আঁকড়ে ধরে। ঝোলার ভেতরে রুদ্রাক্ষের স্পর্শ তাকে কিছুটা শক্তি দেয়। সেদিন রাতের চারপাশ যখন নিস্তব্ধ, পুলিশ চৌকিতেও সব কর্মীরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই গারদের ভেতরে এক অলৌকিক নীরবতা নেমে এলো। ভেদু তখনও ঘুমিয়ে। হঠাৎ একটা মৃদু শব্দ হলো। ভেদুর ঘুমটা ভেঙে গেল। সে চোখ খুলে দেখল অদ্ভুত এক দৃশ্য। সেলের দরজা নিজে থেকেই খুলে গেছে, যেন কোনো অদৃশ্য হাত তাকে মুক্তি দিয়েছে। ভেদু বিস্মিত। সে জানে এ কোনো সাধারণ ঘটনা নয়। কে কে মুক্তি দিল আমাকে? গুরুদেব, আপনি কি এসেছেন? অন্ধকারের মধ্যে ভেদু দেখল একটা অবয়ব সেলের দিকে এগিয়ে আসছে। আর একটু কাছে আসতেই ভেদু চমকে উঠল। একটা স্কন্দ কাটা। তার কাঁধের উপরে কোনো মাথা নেই। শরীরটা কালো ছায়ায় ঢাকা, সারা গায়ে মাটি। স্কন্দ কাটা ভেদুর দিকে এগিয়ে এলো, কিন্তু কিছু করল না। ভেদু জানে এই প্রেত তাকে স্পর্শ করতে পারবে না। স্কন্ধ কাটা কিন্তু সেসবের ধার দিয়েও গেল। সেটা সেলের বাইরে গিয়ে ভেদুর দিকে পিঠ করে দাঁড়ালো এবং ধীরে ধীরে ভেদুকে ইশারা করল। এই নিশ্চয়ই কালীচরণের চাল। সে আমাকে এত সহজে মুক্তি দেবে না। কে জানে, হয়তো আমাকে তার ডেরার দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সহজ পথে নয়, কঠিনতম পথে। ভেদু আর এক মুহূর্তও দেরি করল না। নীরবতা ভেঙে গারদ থেকে বের হলো। তার যাত্রা শুরু হয়ে গেছে। এই স্কন্দ কাটাই তাকে নিয়ে যাবে পরবর্তী যাত্রার দিকে। ভেদু ঝটপট নিজের ঝোলাটা কাঁধে নিয়ে স্কন্ধ কাটাকে অনুসরণ করতে শুরু করল। স্কন্ধ কাটা ভেদুকে নিয়ে শহরের রাস্তা পেরিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। তখনও দিনের আলো ফোটেনি। শীতল রাত। ভেদু গভীর জঙ্গলে প্রবেশ করল। স্কন্ধ কাটাটা যেন নীরব পথপ্রদর্শক। ভেদু সারা পথে সতর্ক হয়ে থাকে, না জানি কোথা থেকে বিপদ নেমে আসে। খুব তাড়াতাড়ি ভেদুর আশঙ্কা সত্যি হয়ে যায়। প্রথম বিপদ এলো একটি পাথরের খাঁজের কাছে। স্কন্ধ কাটা আচমকা থেমে গেল। ভেদু ঝটপট নিজের পা থামাল। সামনেই পাথুরে খাঁজ। চারপাশে তখন রাতের অন্ধকার আরও গভীর। ভেদু আঁধারের মধ্যে ভালো করে তাকিয়ে দেখল একটা বিশাল বিষধর সাপ তার পথ আটকে আছে। সাপটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কালো। তার ফনাটা অস্বাভাবিক রকমের বড়। সাপটার চোখ স্বাভাবিক নয়। সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে ফুঁসছে। তার শরীরের ওপর থেকে ধোঁয়ার মতো এক ক্ষীণ আলো বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ভেদু নিজের ঝোলা থেকে এক চিমটে ধুলো বার করে মন্ত্র পড়ে। জয় বম তারক বম। পথ দাও বাবা, তুমি
তুমি তো এই বিশ্ব প্রকৃতির অংশ। কালীচরণের দাসত্ব করো না, মুক্ত হও। ভেদুর মন্ত্রের শক্তি সাপটাকে আহত করল না ঠিকই, বরং তার ওপর থাকা কালীচরণের বশীকরণের জাল ছিঁড়ে দিল। সাপটা একবার মাত্র প্রচণ্ড যন্ত্রণায় ফোঁস করে উঠল, তারপর শান্ত হয়ে নিঃশব্দে পাশে সরে গেল। ভেদু নিঃশব্দে এগিয়ে গেল। তখন তার আত্মবিশ্বাস ফিরতে শুরু করছে। তান্ত্রিকের ফাঁদ অবশেষে ভেঙে দেওয়া যাচ্ছে। ভেদু যখন আরো কিছুটা পথ এগিয়ে গেছে, তখন জঙ্গলের ভেতরের বাতাস ভারী হতে শুরু করল। ভেদুর ছন্দবদ্ধ গতিতে হঠাৎই ছেদ পড়ল। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে, হয়তো কোনো গাছের ফাঁক থেকে অথবা কোনো ঝোপের আড়াল থেকে কেউ তাকে দেখছে। কিন্তু না, ভেদুর পিছনে নয়, বরং বিপদ তার মাথার উপরে অপেক্ষা করছিল। ভেদু খেয়াল করল গাছের ডালে ডালে এক অদ্ভুত আওয়াজ, শুকনো পাতা নড়ে ওঠার মতো শব্দ, কিন্তু হাওয়া নেই। স্কন্ধকাটা তখন এক গভীর খাদের দিকে এগিয়ে গেছে। ভেদু আচমকা মাথা তুলে আকাশের দিকে তাকালো। রাতের কালো আকাশ হঠাৎ যেন আরো কালো হয়ে গেল। হাজার হাজার বাদুড় তখন আকাশটাকে ছেয়ে ফেলেছে। তারা এবারে ভেদুর দিকে এগিয়ে এলো। বাদুড়গুলো অস্বাভাবিক রকমের বড়, তাদের ডানায় যেন কালো জাদুর গন্ধ লেগে আছে। চোখগুলো অন্ধকারে ভীষণ রকম চলছে। তারা চিৎকার করতে করতে ভেদুকে লক্ষ্য করে আক্রমণ করলো। এ তো কালো জাদু, কালীচরণ, শয়তান! বাদুড়ের দল একদমই কাছে চলে এলো। ভীষণ শব্দ তরঙ্গ ভেদুর কান ফাটানোর উপক্রম করল। বাদুড়গুলো ঝাঁক বেঁধে ভেদুর শরীর কামড়ে ধরার চেষ্টা করতে লাগলো। ভেদু নিজের হাত দিয়ে মাথা বাঁচালো কোনো মতে। একটা বাদুড় তখন এক ঝটকায় উড়ে এলো তার হাতের কাছে। তীক্ষ্ণ দাঁত দেখিয়ে কামড় দিতে যাচ্ছে, ঠিক তখনই ভেদু ঝটকা মেরে হাতটাকে সরিয়ে নিল। মাংস ছেড়ে যাওয়ার মতো যন্ত্রণা। ভেদু বুঝতে পারল এই আক্রমণ শারীরিক নয়, আত্মিক আক্রমণ। কালীচরণের পাঠানো বশীকৃত আত্মাদের বাহনেরা। ভেদু নিজের ঝোলা থেকে রুদ্রাক্ষের মালাটা বের করে, কাঁপা হাতে সেটাকে চেপে ধরে। মাগো, মাগো, শক্তি দাও, এই কালো শক্তি নষ্ট করো মা। জয় বম তারক বম। ভেদু দ্রুত মাথা ঘুরিয়ে মন্ত্র পাঠ করে। ভেদু এক হাতে মন্ত্র পাঠ করতে থাকে এবং অন্য হাতে পবিত্র ধুলো বাতাসে ছড়িয়ে দিতে থাকে। ধুলো বাদুড়গুলোর ওপর পড়া মাত্রই তারা যন্ত্রণায় চিৎকার করে ছত্রখান হয়ে গেল। তাদের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে যেতে লাগলো। বাদুড়গুলো তখন দিশেহারা হয়ে জঙ্গলের গভীরে ছুটে যায়। ভেদুর ছন্দবদ্ধ গতিতে কোনো বিরাম নেই। ঘন জঙ্গলের নিস্তব্ধতা তখনও গভীর। ভেদুর আত্মবিশ্বাস তখন অটুট। তার শরীরে ক্লান্তি থাকলেও মনের শক্তি তখন ইস্পাতের মতো। ভেদু জানে এই কঠিন পথে তাকে টেনে নিয়ে যাওয়াটা এক ধরনের পরীক্ষা, যাতে ভেদু দুর্বল হয়ে পড়ে। জঙ্গলের পথ ক্রমশ কঠিন হয়ে চলেছে। শতাব্দী প্রাচীন গাছের ডালপালা আঁকা বাঁকা, বড় বড় গাছ আর বিষাক্ত ফুলের ঝোপ চারিদিকে ছড়িয়ে। দীর্ঘক্ষণ হাঁটার পর ভেদুর এবারে তৃষ্ণা পেতে লাগলো। শরীর তখনও গভীর রাতের ঠান্ডা বাতাসে কাঁপছে। মধ্যরাতের নীরবতা ভেঙে হঠাৎই কানে জল পড়ার মিষ্টি একটা শব্দ এলো ভেদুর। ভেদু দেখল সামনেই একটা ঝর্ণা। তার মনে এক মুহূর্তে আশা জাগল, কিন্তু কাছে যেতে ভেদু থমকে গেল। কি বিচিত্র ঝর্ণা! জল তো নেই, কিন্তু জল পড়ার আওয়াজ আসছে কেন? তো ভিজে ভিজে শীতল গন্ধ আসছে কেন? ঝর্ণাটা সম্পূর্ণ জলশূন্য, শুকনো পাথর আর বালিতে ঢাকা। কিন্তু ঝর্ণার চারিদিকে এক অদ্ভুত শীতলতা আর ভিজে ভিজে ভাব। ভেজা পাথরের ওপর আলো পড়ে চকচক করছে সেটা, যেন জলের ফোঁটা। কি বিচিত্র ভ্রম, কি অদ্ভুত মায়া! এমনকি গাছের শেকড়গুলো অতিরিক্ত ভিজে মনে হচ্ছে।
আর মাটির রঙও উর্বর কালো। ভেদু তখনই বুঝতে পারল এ জল নয়, এ কালীচরণের তৈরি মায়াজাল। শারীরিক তৃষ্ণাকে অস্ত্র করে এই ভ্রান্তি তৈরি করা হয়েছে তার মনকে দুর্বল করার জন্য। যদি ভেদু এখানে বসে আর বিশ্রাম নেয়, তবে জলের মায়া আর ভীষণ তেষ্টা তাকে ধীরে ধীরে আরও দুর্বল করে দেবে। তৃষ্ণার জ্বালা কমে যাওয়ার পরিবর্তে বহু গুণ বেড়ে যাবে এরপর। ইতিমধ্যে ভেদুর গলা বুক সব জ্বলতে শুরু করেছে, ছাতি ফেটে যাচ্ছে এক ফোঁটা জলের জন্য। কালীচরণ, তোর এই ছলনা আর মায়া আমায় আটকাতে পারবে না। এসব তুচ্ছ কৌশল দিয়ে আমাকে আটকাতে পারবি না। তোর তন্ত্রের ক্ষমতা কি এতই কম? ভেদু দ্রুত তার ঝোলা থেকে সিঁদুর মেশানো এক চিমটে ছাই বের করে সেই শূন্য ঝর্ণার দিকে ছুঁড়ে মারল। ছাই বাতাসে মিলিয়ে যেতেই ঝর্ণার শীতলতা হঠাৎই উষ্ণ হয়ে গেল। চারিদিকে যেন আগুনের হলকা। ভেদুর তেষ্টার আগুনে যেন প্রকৃতি জ্বলে যাচ্ছে। সেই ভিজে ভিজে ভাব মুছে গেল ক্রমশ। জলীয় বাষ্পের যে মায়া তৈরি হয়েছিল তা ছিন্ন হয়ে গেল। পাথরগুলো মনে হতে লাগলো শুকনো। ভ্রম ছিন্ন হল। বাস্তবের চিহ্ন নিয়ে মাথার উপর জ্বলে উঠল ভীষণ সূর্য। শুকনো পাতা তখন খসখস শব্দ করে বাতাসে উড়তে শুরু করেছে। জল পড়ার শব্দ আচমকা থেমে গেছে। চল, তৃষ্ণা এখন আমার কাছে তুচ্ছ। আমি তোর ফাঁদে পা দেব না। এবার পরের চাল। ভেদু এবার আরো সতর্ক। প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত। জঙ্গলের গভীরতা যত বাড়ছে, যেন অশুভ শক্তির উপস্থিতির অনুভবও ততটাই বাড়তে লাগল। হঠাৎ স্কন্ধ কাটা আবার থমকে দাঁড়ালো। ভেদু নিজের পায়ের কাছে তাকিয়ে দেখল মাটিটা অস্বাভাবিকভাবে নরম, যেন ভেজা পাঁকের মতো কুচকুচে কালো। যদিও উপরে শুকনো পাতা পড়ে আছে, ভেদুর মন বলল এ বিপদ আগের চেয়েও অনেক বেশি মারাত্মক। ভেদু সাবধানে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে দেখল, তারপর চমকে উঠল। এ তো নিম্নতন্ত্রের সমনযন্ত্র। মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে কোনো কবচ। যন্ত্র তো সাধারণত জীবন্ত মানুষকে পাতালের দিকে টেনে নেয়। যদি পা রাখতাম তবে মাটি নরম হয়ে আমাকে জীবন্ত গ্রাস করত। ভেদুর কপালে ঘাম জমল। সে জানত এই যন্ত্র ধ্বংস করতে গেলে তার নিজের প্রচুর শক্তি ব্যয় হবে। কিন্তু সে এখন নিরুপায়। ভেদু আর দেরি করল না। নিজের ঝোলা থেকে এক তাত কাঠকয়লার টুকরো এবং কয়েকখানা শুকনো বেলপাতা বার করল। চারিদিকে নিরাপদ দূরত্বে একটা বৃত্ত তৈরি করল। তারপর বৃত্তের বাইরে থেকেই গভীর মন্ত্র পাঠ করতে শুরু করল। ওম হিম ক্রিম কালী, ওম নমঃ ভগবতে রুদ্রায়। এই শক্তিকে এই মাটি থেকে মুক্তি দে মা, যেন অশুভ প্রভাব এই জঙ্গলকে আর দূষিত করতে না পারে। জয় বম তারক বম। ভেদুর মন্ত্রের শক্তি মাটির গভীরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে গোটা জঙ্গল কেঁপে উঠল। প্রচণ্ড শব্দে মাটিতে গভীর একটা ফাটল তৈরি হলো। তখনই ফাটল থেকে ধোঁয়ার মতো এক কালো শক্তি চিৎকার করতে করতে বেরিয়ে এলো এবং মুহূর্তে মিলিয়ে গেল। সমন যন্ত্র ধ্বংস হল। মাটির নরম ভাবটাও কমে গেল। ভেদু একটা দীর্ঘশ্বাস ফেলল। তার শরীর মন সব ক্লান্ত। ও স্কন্ধ কাটার দিকে তাকায়। আরো কত দূর যাবি তুই? হ্যাঁ, তোর উদ্দেশ্য কি? শরীর জবাব দিলেও ভেদুর মন অবশ্য অন্য কথা বলছে। একের পর এক সমস্যার সমাধান করে ভেদু তার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। ততক্ষণে সে যেন অদৃশ্য কোনো চোখকে প্রমাণ করে দিচ্ছে শারীরিক রিক্ততা তার বিদ্যাকে ক্ষুণ্ণ করতে পারবে না। তার জ্ঞান অক্ষুণ্ণ। ভেদু এবার ওর সঙ্গী সেই স্কন্ধ কাটার দিকে ফিরে তাকালো। বল, জবাব দে, তুই কেন আমাকে পথ দেখাচ্ছিস? স্কন্ধ কাটা আস্তে করে তার মুন্ডবিহীন কাঁধের উপরের অংশটা একবার বাঁকিয়ে নিল। তারপর কোনো উত্তর না দিয়ে শুধু পথ দেখিয়ে চলতে লাগলো। আবার এদিকে জঙ্গলের পথ
ক্রমশ কঠিন হয়ে চলেছে। কাঁটা গাছ আর বিষাক্ত লতার ঝোপ চারিদিকে ভর্তি। প্রায় গোটা একদিন মাঝে মাঝে অল্প অল্প থেমে দুজনে চলতে লাগলো। লম্বা রাস্তা। পরদিন দিনের আলো ফোঁটার আগেই স্কন্ধকাটা একটি পাহাড়ের দিকে এগিয়ে গেল। পাহাড়ের গা তখনও অন্ধকারে ঢাকা। ভেদু বুঝতে পারল লক্ষ্য খুব কাছে। এই জঙ্গলের গভীরে অবশ্যই কোথাও কালীচরণের ডেরা। ভেদু প্রস্তুত হল। তার যাত্রার শেষ মুহূর্ত এসে গেছে। তার সামনে এখন চূড়ান্ত দৈরথ। ভেদুর সামনে একটা বিশাল পাহাড়। শত শত বছরের জঙ্গল ভেদ করে এক অশুভ শক্তির টানে সে পৌঁছে গেছে সেই পাহাড়ের রাস্তায়। স্কন্ধকাটা এবার তাকে একটা ভয়ঙ্কর প্রাচীন গুহার সামনে এসে দাঁড় করালো। গুহাটা যেন পৃথিবীর গভীরে কোনো একটা ক্ষত। বাতাসের তীব্র পচা ভেজা গন্ধ মনের গভীরে এক অজানা আতঙ্ক সৃষ্টি করে চারিদিকের পরিবেশ। ভেদু যখন গুহার মুখে পৌঁছালো, স্কন্ধকাটা তার দায়িত্ব শেষ করে নিঃশব্দে ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। ভেদুর আর বুঝতে বাকি রইল না, এইবার সে একা। আর এই গুহাই হলো তার দীর্ঘ যাত্রার শেষ গন্তব্য, কালীচরণের ডেরা। ভেদু তার শরীরের সমস্ত ক্লান্তি ও যন্ত্রণাকে মনের গভীরে চাপা দিয়ে ধীরে ধীরে গুহার অন্ধকারে প্রবেশ করল। গুহার ভেতরে প্রবেশ করতেই বাইরের শীতলতা কেটে গেল। গুহার ভেতরে উষ্ণ ভ্যাপসা একটা বাতাস। সেই বাতাস যেন শুকনো রক্তের গন্ধ, পোড়া চন্দনের ধোঁয়া আর এক রহস্যময় মাদকতায় ভারী হয়ে রয়েছে। গুহার ভেতরের পথ ঘুরে এক বিরাট অন্ধকার কক্ষে গিয়ে শেষ হয়ে গেছে। ভেদু দেখল গুহার কেন্দ্রস্থলে একটা বিশাল পাথরের তান্ত্রিকাসনে কালীচরণ উপবিষ্ট। আলো আধারের মাঝে সেই দৃশ্য ভয়াবহ। কালীচরণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষের খুলি, ছিন্ন করা পশুর অঙ্গ প্রত্যঙ্গ এবং তন্ত্র সাধনার বীভৎস উপকরণ। গুহার দেওয়ালে রক্ত দিয়ে আঁকা অশুভ প্রতীক আর বিকৃত মন্ত্রের ছাপ। কালীচরণের ঠোঁটে একটা বাঁকা হাসি, যা গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে বীভৎস একটা শব্দ তৈরি করছিল। আয় গুনিন, আয়, তোর জন্য খেলার মাঠ তৈরি। আমি ভেবেছিলাম তোর দুর্বল শরীর সামান্য তেষ্টাতে তো পথেই ভেঙে যাবে, কিন্তু তোর জেদ আর সাহস দেখে আমি মুগ্ধ। ভেদু, আমি মুগ্ধ। কিন্তু এইবার তুই আমার সাম্রাজ্যে পা দিয়েছিস। এখানে তোর সামান্য বিদ্যা বা ওই পবিত্রতা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ভেদু তার সমস্ত শারীরিক কষ্ট উপেক্ষা করে কালীচরণের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। আমার সাধনা, আমার তন্ত্রের ক্ষমতা, এ কেবল তোর তুচ্ছ সামান্য শিক্ষার মতো নয় রে। আমি এই নিম্ন তন্ত্রের সাধনায় সেই শক্তি অর্জন করেছি যা দিয়ে দেব, দানব, মানুষ, পিশাচ সকলকে আমার হাতের মুঠোয় রাখতে পারি। তুই তোর বিদ্যা, তোর দেবত্বের অহংকার, সবই আমার কাছে সামান্য তুচ্ছ ভ্রম। আমি তোকে নয়, তোর আত্মবিশ্বাসকে ধ্বংস করতে চাই ভেদু। দেখিয়ে দেব আজ, দেখিয়ে দেব আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠতর। সাথে সাথে কালীচরণ এক অদ্ভুত বিকৃত মন্ত্র পাঠ করতে লাগল। গুহার বাতাস কেঁপে উঠল। গুহার অন্ধকার কোণ থেকে ধোঁয়ার মতো দুটো অবয়ব বেরিয়ে এলো। একটি নারী মূর্তি, অপরটি এক বিশাল দানব। সেই নারী কোনো সামান্য কেউ হতে পারে না। দীর্ঘদেহী, ত্বক যেন 1000 বছরের পুরনো কালো পাথর। চোখ দুটোতেই কেবল ঘৃণা আর আগুনের হলকা। হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা ও ধারালো। সেই পিশাচিনী বুকে হেঁটে মাটিতে আঁচড় কাটতে কাটতে তার প্রভুর দিকে এগিয়ে আসতে শুরু করল। তারপর ধীরে ধীরে বাধ্য কুকুরের মতো দাঁড়িয়ে পড়ল পাশে। তার পাশেই সেই দানব, আকারে বিশাল,
শরীরে কেবলই মাংস আর পেশির সমষ্টি, মাথায় এক বীভৎস শিং আর চোখ দুটো রক্তবর্ণ। সেই দানব হাঁটু গেড়ে বসা অবস্থায় ভেদুর দিকে তাকালো। দেখ 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 দেখ, দেখে নে এদের, এ খোদ মায়া পিশাচিনী। আমি বশ করেছি ওকে। ও ও পোষা দানব, এরা দুজনেই তোর সমস্ত শক্তি শুষে নিতে পারে। দেখতে চাস? চাস দেখতে? দেখ তবে। এই যা যা পিশাচিনী, ওর তেজ নিভিয়ে দে, যা। মায়া পিশাচিনী এক বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল ভেদুর দিকে। ভেদু দ্রুত সরে গেল, কিন্তু পিশাচিনী তার থেকেও দ্রুত। সে বাম হাত লম্বা করে ভেদুর গলাটা টিপে ধরল। ভেদুর শরীরে পিশাচিনীর ঠান্ডা পাথুরে নখ স্পর্শ করতেই যেন অসাড় হয়ে আসতে লাগলো তার সারা শরীর। দেখি, আমার স্পর্শেও তো এদের কিছু হচ্ছে না। ভেদু অবাক হল। তার গুরু প্রদত্ত রক্ষা কবচ, তার মন্ত্রের শক্তি কিছুই এই অপশক্তির শীতল স্পর্শকে আটকাতে পারছে না। কিন্তু কেন? কি এমন শক্তি এই তান্ত্রিকের? এমনকি অঘোরী তান্ত্রিকের কোনো কালো প্রেত পর্যন্ত বশ করতে পারেনি ভেদুকে। তাকেও নিজের হাতে ভেদুর মৃত্যুযজ্ঞ সাজাতে হয়েছিল। কিন্তু এ কেমন কালো শক্তি, যাকে তার গুরুর আশীর্বাদও আটকাতে পারছে না? যেন একটা হতাশা আর অসহায়তা ভেদুকে আঘাত করতে লাগলো। তার শরীরকে নয়, সরাসরি তার চৈতন্যকে। পিশাচিনী তার লম্বা হাত দিয়ে ভেদুর গলা আরো জোরে চেপে ধরল। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ভেদুর। প্রচণ্ড হাঁপাতে লাগলো ভেদুর অভিজ্ঞ জীর্ণ শরীরটা। ঠিক তখনই দানবটা এক বিশাল গর্জন করে তার বিশাল মুগুর নিয়ে ছুটে এলো ভেদুর দিকে। ভেদু কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে একপাশে লাফ দিল। মুগুরটা যে জায়গায় পড়ল, গুহার মেঝেতে সেখানেই একটা গভীর বড় ফাটল তৈরি হলো। ফাটল থেকে বেরিয়ে এলো তীব্র পচা দুর্গন্ধ। ভেদুর হাতে এখন সময় নেই। সে বুঝতে পারল এদের সাথে সম্মুখ যুদ্ধ কেবলই শক্তি আর মায়ার অপচয়। তার শারীরিক স্পর্শ এই মায়া শক্তিকে ধ্বংস করতে পারবে না। তাকে এদের বিভ্রমের উৎসকে আঘাত করতে হবে। ভেদু কোনো মতে ওই অবস্থাতে দ্রুত তার ঝোলা থেকে সোনা গালার তৈরি একটা পবিত্র তাবিজ বার করল। এই তাবিজ স্বয়ং তার গুরু। এক হাতে তাবিজটাকে শক্ত করে ধরে মন্ত্র এক মনে জপ করতে লাগলো। পিশাচিনী ছিটকে বেরিয়ে গেল সেখান থেকে, ছেড়ে দিল ভেদুর গলা। কিন্তু সে পিশাচিনী এত সহজে দমল না। তীব্র গতিতে আবার তার দিকে ছুটে আসতে লাগলো। ভেদু দ্রুত গুহার দেওয়ালে ঘেঁষে সরে যেতে লাগলো। দানবটাও এবার তার বিশাল শরীর নিয়ে গুহার ভেতরে ছোটাছুটি শুরু করলো। দানবের প্রতি আছাড় যেন সেই গুহার ছাদকে কাঁপিয়ে দিচ্ছিল। ভেদু ঠিক সময় বুঝে গুহার এক প্রাচীন পাথরের থামের আড়ালে লুকিয়ে পড়ল। পিশাচিনীও থামের কাছে এলো। ভেদু দ্রুত তার শরীরকে আড়াল করে। তাবিজটা থামের এক প্রান্তে চেপে ধরে দ্রুত তার চারপাশে একটা ত্রিকোণাকার পবিত্র গণ্ডি টেনে দিল। এর ফলে তাবিজের শক্তি ওই পবিত্র গণ্ডির মধ্যে এক সাময়িক ক্ষেত্র তৈরি করল। পবিত্রতা বরাবরই মায়া শক্তির জন্য অসহ্য। দেবী, দেবী রক্ষা করো, তোমার এই সন্তানের ওপর দয়া করো দেবী। পিশাচিনী সেই গণ্ডির ভেতরে প্রবেশ করতেই তার শরীরটা যেন তীব্রভাবে কাঁপতে শুরু করল। তার মায়া শরীরে চিড় ধরল। ভেদু এই সুযোগে তার শরীরের সর্বশক্তি দিয়ে পিশাচিনীর ওপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার আগেই সেই দানব এগিয়ে গেল মুগুর হাতে। দানবের বিশাল মুগুর আঘাত হানার আগেই ভেদু কায়দা করে একটু ঘুরে ওর পায়ে একটা ধাক্কা মেরে নিজেকে সামান্য সামলে নিল। কিন্তু সেই দানব ভেদুর তুলনায় অনেক বেশি শক্তিশালী। সে দ্রুত ভেদুর শরীরকে শূন্যে তুলে ধরল। তারপর সজোরে আছাড় মারল গুহার দেওয়ালে। ভেদুর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। প্রতিটা হাড়ে অসহ্য যন্ত্রণা। ভেদুর মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। দানব তাকে আবার শূন্যে তুলে নিয়ে এবার মেঝেতে আছাড় মারল। ভেদুর হাত থেকে ঝোলা তাবিজ সব ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। ভেদুর শরীরের প্রায় সব শক্তি যেন শেষ। তবুও তার মন ইস্পাতের মতো শক্ত। শেষ নিঃশ্বাস অবধি লড়তেই হবে, প্রমাণ করতে হবে
শুভ শক্তির ক্ষমতা। না, আমি হার মানব না। আমি এমন কালো শক্তির সামনে হার মানতে পারি না। কালীচরণের মায়াকে আমি ধ্বংস করবই। এই দানবের শক্তির এর শরীরে নয়, এর মায়া শরীরের কেন্দ্রে। ভেদু তার জ্ঞান আর বুদ্ধির প্রয়োগ করল। সে জানে এই দানবের শরীর কেবল কালীচরণের মন্ত্রেই বশীভূত। পিশাচিনী সেই ত্রিকোণ গণ্ডিতে এখনো কাঁপছে। ওদিকে দানব ভেদুর ওপরে চূড়ান্ত আঘাত হানতে উদ্যত। এই সময় ভেদু শেষ চেষ্টা করল। সে দ্রুত ছুটে গেল তার ঝোলাটা লক্ষ্য করে। তারপর সেটা থেকে একটা শুকনো বেলপাতা বার করল, ছুঁড়ে মারল কালীচরণের যজ্ঞের আগুন লক্ষ্য করে। দানবটার শরীর এবার তীব্রভাবে মোচড় দিতে লাগলো। গর্জন করতে করতে মাটিতে পড়ে কাতরাতে লাগলো সে। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া সঙ্গে পোড়া মাংসের গন্ধ বেরিয়ে আসতে লাগলো। আর এক বীভৎস আর্তনাদ করতে করতে গুহার দেওয়াল ভেঙে বাইরে চলে গেল। পিশাচিনীও এবার খানিকটা ভয় পেয়ে গেল। এই সুযোগে ভেদু সেই সোনা গালার তাবিজ তুলে নিয়ে দ্রুত ছুঁড়ে মারল পিশাচিনীর কপালে। তাবিজ পিশাচিনীর কপাল স্পর্শ করতেই মায়া ছিন্ন হল। পিশাচিনী এক বিকট আর্তনাদ করে ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। ভেদু হাঁপাতে হাঁপাতে মেঝেতে এসে বসে পড়ল। তার শরীর জুড়ে তখন রক্ত ঝরছে, ডান হাত প্রায় মুচড়ে গেছে। কিন্তু কালীচরণ ভেদুকে বিশ্রাম নেওয়ার সময় দিল না। সাবাস ভেদু, সাবাস! তুই প্রমাণ করে দিয়েছিস তোর ভেতরে এখনো আগুন আছে। তুই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী। কিন্তু এইবার আর মায়া নয়, এইবার আমি তোকে আসল শক্তি দেখাবো। ক্রোধে তার চোখ দুটো যেন জ্বলছে। কালীচরণ দ্রুত তার আসন ছেড়ে উঠে এলো। ওর শরীর থেকে কালো অগ্নিশিখার মতো কালো শক্তি বেরিয়ে আসতে লাগলো। গুহার উষ্ণতা এক নিমেষে বেড়ে গেছে। সে তার ডান হাত আকাশের দিকে তুলে ধরে উচ্চারণ করল, ওং হ্রিং ক্রিং শৈতনাদিবিচ্ছায় রুধিরপানং করিষ্যতি নমঃ নমঃ রুদ্রাণি ভদ্রাণি নমঃ। গুহার বাতাসকে কাঁপিয়ে দিল এই কণ্ঠস্বর, যেন স্বয়ং শয়তান বসেছে কোনো বিনাশের যজ্ঞে। গুহার দেওয়ালের অশুভ প্রতীকগুলো যেন জীবিত হয়ে উঠল। কালীচরণের মন্ত্রের প্রভাবে ভেদুর শরীর অসাড় হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রতিটি শিরায় যেন কেউ বিষ ঢুকিয়ে দিচ্ছে। তার শরীরের প্রতিটি কোষ যেন নিস্তেজ হয়ে আসছে। ভেদুর চোখ বন্ধ হয়ে আসতে চাইল। ভেদুর চারপাশের জগৎ যেন এক ভয়াবহ অন্ধকার শূন্যতায় বিলীন হয়ে যাচ্ছে। গুহার বাতাস তখন কালীচরণের ভয়ঙ্কর মন্ত্রে কেঁপে উঠছে। শয়তান আদি বিচ্ছে, ওং হ্রিং ক্রিং শৈতনাদিবিচ্ছায় রুধিরপানং করিষ্যতি নমঃ নমঃ রুদ্রাণি ভদ্রাণি নমঃ। কর্কশ মন্ত্রধ্বনি গুহার দেওয়ালে আছড়ে পড়ছে। ভেদুর শরীরের প্রতিটা শিরায় যেন কেউ তীব্র বিষ ঢুকিয়ে দিচ্ছে। তার চোখ বন্ধ হয়ে আসতে চাইল। তার চেতনা অতল গহ্বরে ডুবে যাওয়ার উপক্রম। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার গুরুর দেওয়া শেষ শিক্ষার কথা তার মনে পড়ল। যখন সব শক্তি ব্যর্থ হবে, তখন হৃদয়কে জাগিয়ে তুলবি। তোর হৃদয়ের পবিত্রতাই তোর শেষ বর্ম। ভেদু সমস্ত যন্ত্রণা সহ্য করে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল, না, আমি হারবো না। এভাবে এখানে আমার মৃত্যু হতে পারে না। শুভ শক্তির জয় হবেই। ভেদু তার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করল। রক্তক্ষরণ এবং অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে দ্রুত মনে মনে আওড়াতে লাগলো সেই গুরুর দেওয়া শান্তি বীজ মন্ত্র। কালীচরণের কালো অগ্নিশিখা ভেদুর দিকে এগিয়ে আসছে। গুহার ভেতরের উষ্ণতা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে ততক্ষণে। কিন্তু ভেদুর মন্ত্রের প্রভাবে সেই শক্তি হঠাৎই সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেল, যেন দুটো ভিন্ন তরঙ্গ পরস্পরকে শক্তিশালী ঢাল দিয়ে বাতিল করে দিয়েছে। কালীচরণ অবাক হয়ে যায়, উন্মত্তের মতো চিৎকার করে উঠল, একই একই কি করলি তুই? আমার শক্তি কেন কাজ করছে না? কোন মন্ত্র শিখে এসেছিস তুই? এই সামান্য গুণীন, এই 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 ভেদু, বল
বল। ভেদু শ্বাস ফেলার সময় পেল। সে মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চেতনা আবার ফিরে এসেছে। এই ক্ষণিকের বিরতি ভেদুর জন্য অমৃতের মতো। ভেদু তখন বুঝতে পেরেছে কালীচরণকে হারাতে হলে আগে তার অহংকারকে আঘাত করতে হবে। কারণ এই কালীচরণ সাধনা দিয়ে নয়, নিছক অহংকার দিয়ে শক্তি অর্জন করেছে। অহংকারের উৎস নষ্ট না হলে সে দুর্বল হবে না। কালীচরণ, তোর অহংকারই তোর পতন ঘটাবে। তুই তন্ত্রকে অপবিত্র করেছিস। তোর শক্তি চিরস্থায়ী নয়, তোর বিনাশ আজ নিশ্চিত। ভেদু এবার তার তান্ত্রিক মণ্ডলের দিকে লক্ষ্য করল। গুহার কেন্দ্রে যে বিশাল পাথরের আসন তৈরি করা হয়েছিল সেটাই কালীচরণের সমস্ত অশুভ শক্তির মূল কেন্দ্রবিন্দু। ভেদু তার অবশিষ্ট শক্তি দিয়ে কালীচরণের তৈরি করা তান্ত্রিক মণ্ডল লক্ষ্য করে আঘাত হানল। ঝোলাটা কাঁধে রেখেই ভেতরে হাত ঢুকিয়ে গুরুর পবিত্র রুদ্রাক্ষকে শক্ত করে স্পর্শ করল। রুদ্রাক্ষের পবিত্র শক্তি নির্গত হতেই তান্ত্রিক মণ্ডলের পাথরের আসনটা প্রচণ্ড শব্দে ফাটতে শুরু করল। কালো ধোঁয়া বেরিয়ে এলো আসন থেকে। সঙ্গে সঙ্গে কালীচরণের শরীর তীব্রভাবে কাঁপতে শুরু করল। তার গর্জন গুহার দেওয়ালে ভয়ঙ্করভাবে প্রতিধ্বনিত হলো। তোর সাহস কি করে হলো আমার আসনে আঘাত আনার? আমি তোকে আজ খুন করব, খুন করব। তোর তোর ঝোলাটা আমার চাই, তোর ঝোলাটা আমার চাই। কালীচরণ আবার ভেদুকে আক্রমণ করল, কিন্তু এবার তন্ত্রের শক্তি কমে যাওয়ায় সে খানিকটা উন্মত্তের মতো আচরণ করতে শুরু করল। ভেদু বুঝতে পারল এখন যুদ্ধ শক্তি নয়, কৌশলে। ভেদু হাতাহাতি শুরু করলো তার ঝোলা রক্ষা করার জন্য। জামতলার হাওয়া জলে বেড়ে ওঠা জীর্ণ শরীর আঘাতে আরও জীর্ণ হয়ে উঠতে লাগলো, কিন্তু ভেদু হাল ছাড়ল না। শেষ অবধি কালীচরণ তার অমানসিক শক্তি দিয়ে প্রচণ্ড টান মেরে কেড়ে নিল ভেদুর কাঁধের ঝোলাখানা। ঝোলা হাতে নিয়ে সে প্রচণ্ড অট্টহাসি হাসতে শুরু করলো। হাসির শব্দে ভেদুর কান প্রায় বধির হয়ে যাবার জোগাড়, যেন খোদ শয়তানে হাসছে। তোর তোর শেষ সম্বল এবার দেখব তুই কি করিস। তুই শূন্য, তুই পরাজিত। তোর মৃত্যু আমার হাতেই হবে। ভেদু তখন ভীষণ শ্রান্ত। শারীরিক শক্তি তার নিঃশেষ হয়ে এসেছে। কালীচরণ ভেদুকে লাথি মেরে আচমকা তার বুক লক্ষ্য করে একটা পা তুলে দেয়। কালীচরণের অহংকারের চরম মুহূর্তে অসহায় অবস্থায় দৈবাত ভেদুর মনে পড়ল একটা কথা, যৌবনের কিছু স্মৃতি, তার গুরুর দেওয়া সর্বশ্রেষ্ঠ অস্ত্র ত্রিশূল বীজ মন্ত্র। যৌবনে গুরুর আখড়ায় কোনোদিন চেষ্টা করেও ভেদু এই মন্ত্র ব্যবহার করতে পারেনি। সে শিখতে পারেনি কি করে এই মন্ত্র ব্যবহার করতে হয়। গুরুদেব বলেছিলেন আজ না পারলে একদিন ঠিকই পারবে এই মন্ত্রকে জাগিয়ে তুলতে। আর আজ এই কাজ সে করতে পারবে, সেই করতে পারবে। গুরুদেব বলেছিলেন এই মন্ত্রে জেগে ওঠে হৃদয়ের পবিত্রতা আর মানুষের শুভকামনার শক্তিতে জামতলার মানুষেরা হয়তো আজও আমার জন্য সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অপেক্ষায় আছে। জয় মা। কালীচরণের পা তার বুকে চেপে বসার মুহূর্তেও ভেদু বাকি সব ভুলে একাগ্র করল নিজের মন। চারপাশের অন্ধকার মুছে গেল। হৃদয়ের পবিত্রতা আর মানুষের শুভকামনাকে অবলম্বন করে ভেদুর নিস্তেজ শরীর থেকে জেগে উঠল এক দিব্য ত্রিশূল। ভেদু মুহূর্তের মধ্যে সেই ত্রিশূল আচমকা বিধিয়ে দিল কালীচরণের উরুতে। কালীচরণ প্রবল যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করল। তার শরীরের কালো শক্তি ধোঁয়ার মতো বেরিয়ে যেতে লাগলো। সে চিৎকার করতে করতে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে পাথরের আসনের ওপরে লুটিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হল। গুহার বাতাস আবার শীতল ও শান্ত। ভেদু নিজের রক্তমাখা শরীরে মেঝেতে বসে হাঁপাতে লাগল। ডান হাত প্রায় মুচড়ে গেছে। শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা। সামনে পাথরের আসনে লুটিয়ে আছে কালীচরণের নিথর দেহ। সমস্ত অশুভ শক্তি যেন এক মুহূর্তেই নিভে গেছে।
ভেদুর ঝোলাটা পাথরের মণ্ডলের পাশে পড়ে ভেদু কোনো মতে নিজের শরীরকে টেনে নিয়ে গিয়ে ঝোলাটাকে কাঁধে নিল। রুদ্রাক্ষের স্পর্শ তাকে কিছুটা শান্তি দিল যেন, কিন্তু তার মন ভারাক্রান্ত। ভেদু আর এক মুহূর্ত দেরি করল না। গুহার গভীরতা থেকে আলোর দিকে এগিয়ে গেল সে। গুহার মুখ থেকে বেরিয়ে সে দেখতে পেল সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। চারপাশে ভোরের মিষ্টি আলো। ভেদু যখন রক্ত মেখে জঙ্গল থেকে বের হলো, তার শরীর তখন ক্লান্তিতে আর বইতে পারছে না। অভিজ্ঞ গুণিন আজ হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছে কোনো মতে। পাহাড়ের ঢাল পেরিয়ে সামান্য খোলা জায়গায় এসে ভেদু থমকে গেল। জঙ্গলের বাইরে পুলিশের কয়েকখানা গাড়ি, ইউনিফর্ম পরা কয়েকজন লোক। ভেদুর শরীর তখনও আসানসোল স্টেশনের গ্রেপ্তারির ভয় ভুলতে পারেনি। তার মনে হল পুলিশ তাকে ধরতে এসেছে খুনের দায়। একজন সাঁওতাল মেয়ে আর এখন কালীচরণ। আবার গারদ, আমি তো কি বলে একটা শয়তানকে মেরেছি, এরা কি বুঝবে? এই শারীরিক ও মানসিক চাপ আর নিতে পারল না ভেদু। তার শরীর এবার জবাব দিল। সে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তে চারপাশের জগৎ অন্ধকারে ঢেকে গেল। যখন ভেদুর চোখ খুলল, সে দেখল চারপাশে সাদা দেওয়াল, ভেজা তুলো আর ওষুধের তীব্র গন্ধ। সরকারি হাসপাতাল, শরীরে ব্যান্ডেজ করা। ভেদু উঠে বসার চেষ্টা করল। ঠিক তখনই পাশে রাখা চেয়ার থেকে একজন উঠে দাঁড়ালেন। আর কেউ নয়, জামতলার বিডিও ত্রিদিবেশ সান্যাল। ভেদু, এখন ভালো লাগছে? চিন্তা করো না, আমরা চলে এসেছি। কোথায় হারিয়ে গিয়েছিলে বলো তো? এখানে এলেই বা কিভাবে? বিডিও স্যার, আপনি তো আমাকে চিনতে পারছিলেন না। কি বলছো? চিনতে পারছিলাম না? আমরা তো গত কয়েকদিন ধরে তোমাকে খুঁজছি। আসানসোল স্টেশনে নাকি তোমার নামে খুনের অভিযোগ এসেছিল, কিন্তু আমি জানতাম তুমি এমন কাজ করতে পারো না। ভেবো না, আমি সব সামলে নেব। আমি ফোন করেছিলাম স্টেশন থেকে আপনাকে। ফোন? তুমি কখন ফোন করলে? আমি তো কিছু মনে করতে পারছি না। ভেদু বিস্মিত। কালীচরণের মায়াজাল তবে ছিন্ন হয়েছে। সকলেই এখন তাকে চিনতে পারছে। আস্তে আস্তে সব কথা বিডিও স্যারকে এবার খুলে বলল সে। যাই হোক, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। কিন্তু রৌদ্র কোথায়? ভেদু চমকে গেল। এতক্ষণ সে কেবল কালীচরণকে নিয়েই চিন্তা করছিল। রৌদ্রের কথা যেন তার মাথাতেই ছিল না। রৌদ্র, আমি তাকে কোথাও খুঁজে পাইনি বিডিও স্যার। ভেদু তৎক্ষণাৎ রৌদ্রকে খোঁজবার চেষ্টা করল। ধ্যানযোগে মানসিকভাবে তার অবস্থান জানতে চাইল, কিন্তু রৌদ্রকে কোথাও পাওয়া গেল না। বিডিও স্যার কদিন ধরে ভীষণ চেষ্টা চালিয়ে গেলেন, কিন্তু ফল শূন্য। যেন সে এই পৃথিবী থেকেই উধাও হয়ে গেছে। ভেদুর মনে পড়ল কিছুদিন আগে রৌদ্রের বলা সেই কথাগুলো। গুরুদেব, আমি যদি চলে যাই হঠাৎ, আপনার কি কষ্ট হবে খুব? আপনি কি আমাকে খুঁজবেন? ভেদু তখন উত্তর দিতে পারেনি। আজও উত্তর নেই। যেমন হঠাৎ করেই ছেলেটা এসেছিল, তেমনি কোথায় যেন মিলিয়ে গেছে হঠাৎ। ভেদু হয়তো মুখে কিছু বলে না, কিন্তু একলা রাতে দাওয়ায় শুয়ে তার কি মনে পড়ে না রৌদ্রের কথা একবারও?